শ্রেণীর ভূগোল বায়ুমণ্ডল তোমাদের পড়া হচ্ছিল। আজকে এই বায়ুমণ্ডলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আমাদের তাপমণ্ডল সম্পর্কে আমরা জানব। তা এখানে 5টি যে তাপমণ্ডল ভাগ করা হয়েছে আমাদের ছবিতে ভালোভাবে ছবির সাহায্যে বুঝে নাও। দেখো, প্রথমে উষ্ণমণ্ডল দেওয়া রয়েছে। এই যে 0 ডিগ্রি থেকে মোটামুটি আমাদের 5 ডিগ্রি দক্ষিণ এবং 5 ডিগ্রি উত্তর, 5 থেকে 10 ডিগ্রি উত্তর, এই অংশটাকেই বলা হচ্ছে কি, এই অংশটাকেই বলা হচ্ছে উষ্ণমণ্ডল। কেন উষ্ণমণ্ডল? এখানে সূর্যের লম্বভাবে আলো পড়ে, সূর্যের লম্বভাবে সূর্য তাপ দেয় এখানে, সেই জন্য এইটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর। এই 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ, এইটাই হচ্ছে উষ্ণমণ্ডল। এর পরবর্তীকালে নাতিশীতোষ্ণ যে মণ্ডলটা রয়েছে, উত্তরে 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখা এবং 23.5 ডিগ্রি দক্ষিণ মকর ক্রান্তি রেখা, এইটা তোমার থেকে সুমেরু বৃত্তের 6.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্তের মধ্যবর্তী অংশ। তার মানে কি, ওপর দিকে দেখবে 23.5 থেকে 6.5 ডিগ্রির মধ্যবর্তী যে অংশ, এই জায়গাটা নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এই 23.5 ডিগ্রি দক্ষিণ মকর ক্রান্তি রেখা থেকে এই 66.5 ডিগ্রি দক্ষিণ, এখানকার মাঝামাঝি অংশটাই হচ্ছে কি নাতিশীতোষ্ণ মণ্ডল। মানে এখানকার টেম্পারেচারগুলো কি না শীত না উষ্ণ, এইরকম। তাহলে দুটো 4টে হলো। এরপরে আর একটা ভাগ আছে, দেখো, যেটা হচ্ছে কি উত্তর হিমমণ্ডল আর দক্ষিণ হিমমণ্ডল। তাহলে এইটা রক্ষাংশ কত? 66.5-র ওপরে, 66.5 ডিগ্রির উঁচু যে অংশটা রয়েছে, এইটা 66.5 থেকে 90 ডিগ্রি অবধি হিমমণ্ডল, উত্তর হিমমণ্ডল। আর দক্ষিণ হিমমণ্ডল হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ অবধি দক্ষিণ হিমমণ্ডল। বাস 5টা। তাহলে একটা হচ্ছে কি উষ্ণমণ্ডল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, 2 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, 4 নম্বর হচ্ছে কি উত্তর হিমমণ্ডল, 5 নম্বর হচ্ছে দক্ষিণ হিমমণ্ডল। বাস কমপ্লিট। 5টা হিমমণ্ডল তোমাদের বইয়ে দেওয়া রয়েছে, তোমরা আর একবার দেখে নেবে। এরপরে এই যে তাপ, এই তাপের অনুভূমিক কিছু বণ্টন হয়। অনুভূমিক বণ্টন মানে কি, এরকম ভাবে যাবে। এই যে বইটা রয়েছে, বইয়ের এরকম গা বেয়ে সমানভাবে যাবে অনুভূমিক। এটা মানে মাটির সমান সমান যাবে। আর উলম্ব মানে হচ্ছে এই উপর দিকে উঠে আসবে, এইরকম স্ট্রেট। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে অনুভূমিক। মানে এই মেঝেটা হচ্ছে অনুভূমিক, আর এই যে দেওয়ালটা উপর দিয়ে উঠছে, এইটা হচ্ছে উলম্ব। বুঝলে? এইবারে এখানে পৃথিবীর যে তাপের অনুভূমিক বণ্টনগুলো হচ্ছে, আমরা কিন্তু এটা জেনে রাখবো। বিশেষ করে সমষ্ণ রেখা। আচ্ছা, সমষ্ণ রেখা আমাকে এটা ভালো করে বোঝাতে গেলে এখানে একটা ছবি তোমাদের দেওয়া রয়েছে, দেখো, এই ছবিটাকে কিন্তু ভালোভাবে বোঝো। তার মানে কি ওটা বুঝতে পারো। এখানে দেখো, এখানে একটা জিনিস ভালো করে মনে রাখো। তুমি দেখো, এটা ভারতবর্ষের ম্যাপ, তাপমাত্রাগুলো কীভাবে বণ্টন হচ্ছে এবং যেখানে তাপমাত্রাগুলো একই সেখানকার তাপমাত্রাগুলো, কেননা এইটা তোমাদের এই মুহূর্তে সমস্ত যে রেখাগুলো, এগুলো তোমাদের লিখতে দেবে না, আঁকতে দেবে না। তোমাদের 11-12 এই সমস্ত রেখাগুলো পাবে তোমরা। ওখানে কিন্তু তোমাদের প্রজেক্টে করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যালে তোমাদের কিন্তু সমস্ত রেখা আঁকতে হবে। এবং ভবিষ্যতে যদি জিওগ্রাফি নিয়ে পড়ো, তো এগুলো নিয়েই তো খেলা, শুধু এগুলোই পড়তে হবে শুধু। এবার দেখো, এখানে একটা জিনিস ভালো করে বোঝো। আমাদের কাশ্মীরের ওইদিকে দেখো 10 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে তাপমাত্রা। তারপরে দেখো এইখান থেকে যে লাইন করে দিয়েছে লাল রঙের, এটা 10 ডিগ্রি। মানে এর ওপর দিয়ে যত শহর যাক, জেলা যাক, যাই যাবে যাক, যে কোনো স্থানগুলো যায় যে রেখাগুলোর ওপর দিয়ে,
সেইগুলো সব 10 ডিগ্রি তাপমাত্রা ও কাছাকাছি। ঠিক তার নিচে নেমে এসো, দেখো 15 ডিগ্রি, একটা কিন্তু দাগ দেওয়া রয়েছে যে 15 ডিগ্রি, তাহলে এর তাপমাত্রা একটু বেশি, মানে ওপর থেকে একটু নিচের দিকে নেমে আসছি, তাপমাত্রা বেড়ে যাচ্ছে 15 ডিগ্রি। দেখো তারপরে 20 ডিগ্রি, এই যে 20 ডিগ্রি হয়ে গেল, নেপালের ওপর দিয়ে সোজা চলে গেল, একবারে ভুটান হয়ে, ভুটানের নিচে দিয়ে হয়ে অসম টসম হয়ে এই দিকে চলে যাচ্ছে। এই গোটা অংশটাই কিন্তু কি 20 ডিগ্রি তাপমাত্রা, এইখানটা 20 ডিগ্রি তাপমাত্রা, সব স্থানে সমান। এরপরে দেখো 25 ডিগ্রি তাপমাত্রা কেমনভাবে আসছে, এই যে 25 ডিগ্রি তাপমাত্রা আসছে, এই 25 ডিগ্রি তাপমাত্রা এলো, এই দিকে ঢুকে গেল এইটা। তার মানে কি 25 ডিগ্রি তাপমাত্রা এর উপরে যত শহরগুলো থাকবে বা যে অংশগুলো পড়ছে সব তাপমাত্রা কিন্তু এখানকার 25 ডিগ্রি। দেখো এর ভেতরে দেখো 30 ডিগ্রি হয়ে গেল, দেখো এই জায়গাটা দেখো 30 ডিগ্রি, এরকম করে এই জায়গাগুলো কিন্তু 30 ডিগ্রি। এবার তোমাদের এখানে এখানে করতে দেবে না, তোমাদের এইটার একটা আলাদা ছক থাকে, তোমাকে এগুলোকে বসাতে হবে কোন কোন জায়গাগুলো 30 ডিগ্রি 25 ডিগ্রি। একটা রেখার উপরে একটা রেখা কিন্তু ল্যাপস করবে না, চাপবে না, এটা কিন্তু মাথায় রেখো। মানে তুমি ভাবলে যে 25 ডিগ্রি 30 ডিগ্রি মাথার উপর দিয়ে চাপিয়ে নিয়ে যাবো, হবে না, ওরকম সমস্ত রেখা কোনো দিনই হয় না। তারপরে দেখো এই যে 20 ডিগ্রি, আবার 20 ডিগ্রি, এই যে মানে এই অংশটা আবার 20 ডিগ্রি, এখানকার তাপমাত্রা 20 ডিগ্রি, সব একসঙ্গে 20 ডিগ্রি। আবার এখান থেকে 20 ডিগ্রি আবার বেরোচ্ছে, দেখো এইদিকে 20 ডিগ্রি তাপমাত্রা, এইটা। তার মানে কটা 20 ডিগ্রি পেলাম, এইখানে একটা পেয়েছি, এই দেখো একটা 20 ডিগ্রি, এই দেখো 20 ডিগ্রি। তার মানে এখানকার যত শহরগুলো আসছে, অংশগুলো পড়ছে 20 ডিগ্রি, এখানকার তাপমাত্রা সমান, এখানকার তাপমাত্রাগুলো সমান। মানে ধরো এখানে একটা মুম্বাই রয়েছে 20 ডিগ্রি, এখানে ধরো গোয়া রয়েছে, গোয়াটা একটু ভেতরে যদিও, ধরো এখানে গোয়া করলাম আমি, তাহলে এখানে গোয়ার তাপমাত্রাও 20 ডিগ্রি, মুম্বাই তাপমাত্রাও 20 ডিগ্রি। এখানে যদিও এই জায়গাটা উড়িষ্যা, বেশ আমাদের এই জায়গাটা করছি ধরো আসানসোল, বর্ধমান, তাহলে এখানেও 20 ডিগ্রি। তা তোমাকে এই পয়েন্টগুলো বলে দেবে, তখন করতে হবে সমস্ত রেখা। আর কখনোই এর ওপরে ঘাড়ে চাপবে না, সবসময় নিচে নিচে থাকবে। কেননা দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এইখানে যদি 20 ডিগ্রি হয় আর এই যে যদি 25 ডিগ্রি হয়, এর ওপরে কিন্তু 21 ডিগ্রি আছে, তার মানে 21 ডিগ্রিটা কত হবে, এইখানে হবে 21 ডিগ্রি, এরকমভাবে যাবে। এই দেখো 22 ডিগ্রি গেল ওপরে, 23 ডিগ্রি যাবে তার উপরে, 24 ডিগ্রি যাবে তার উপরে, আর এই দেখো 25 ডিগ্রি এখানে তো রয়েছে, এইভাবে যাবে। তাহলে 25-এর ওপরে কত, এই দেখো 26 ডিগ্রি এইখানে, তারপর 27 ডিগ্রি, তারপর 28 ডিগ্রি, তারপর 29 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি। এর ভেতরে কত আছে 31 ডিগ্রি, তারপর আছে কত 32 ডিগ্রি, তারপরে 33, 34, 35, 36 করে 40, এরকম করে যত উষ্ণতা বাড়বে, রাজস্থান এখানে গিয়ে গরম 40 ডিগ্রির ওপরে, ছোটো হয়ে যাবে অংশটা। এইভাবে সমষ্ণ রেখাগুলো কি আঁকা হয়, বুঝতে পারলে? আর সমষ্ণ রেখা একটা রেখার উপরে আর একটা রেখা কিন্তু চাপবে না, এই ভুলটা করো না, অনেকজনে চাপিয়ে দেয় এর উপর, বুঝতে পারলে? এইগুলো এইভাবে আঁকা হয়। পৃথিবীর নিচু অক্ষাংশ বার্ষিক গড় উষ্ণতা সব থেকে বেশি, লো অল্টিটিউড যেগুলোতে আছে, নিচু অক্ষাংশের বার্ষিক গড় উষ্ণতা কিন্তু সব থেকে বেশি। কারণ কি, কারণ পৃথিবীর এই অঞ্চলই সূর্যরশ্মির তাপীয় যে ফল সেইটা কিন্তু সব থেকে বেশি থাকে। এই জন্য কি হয়, উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে সমষ্ণ রেখাগুলি মান কিন্তু বেশি হয়। সমষ্ণ রেখাগুলোর মান কি উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে কি হয়, বেশি হয়। তারপরে কি, মেরু অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতা কিন্তু সব থেকে কম হয়, কারণ মেরু অঞ্চলের সূর্যরশ্মির তাপীয় ফল কিন্তু সব থেকে কম। এবার যেখানে তাপ বেশি দেবে সেখানে গরম হবে স্বাভাবিক, যেখানে তাপ কম দেবে সেখানে তাপীয় ফল কম হবে, এটাই তো মানে মেন জিনিস। সমষ্ণ রেখাগুলি যখন জল থেকে স্থলে অথবা স্থল থেকে জলভাগে বিস্তৃত হয় তখন সেগুলি একটু বেঁকে যায়। তুমি এখানে যদি লক্ষ্য করো, সমষ্ণ রেখাগুলো কিন্তু সব জায়গায় সমান স্ট্রেট নাই, কিন্তু স্ট্রেট আছে
দেখবে কোথাও এরকম এরকম করে খানিক বেঁকে গিয়েছে, বেঁকে যাবে কেন? জল থেকে স্থলে গেলে, স্থল থেকে জলে গেলে দুটো তাপমাত্রা আলাদা। জলের তাপমাত্রা আলাদা, আমাদের ভূমির তাপমাত্রা আলাদা, ফলে ওই জায়গাগুলো একটু বেঁকে যায় উষ্ণতা অনুযায়ী আর কি। সমুদ্র স্রোতের প্রভাব এবং স্থলভাগে জলভাগের উষ্ণতার তারতম্য হচ্ছে সমষ্ণ রেখাগুলির এই বক্রতার কারণ। তাহলে সমষ্ণ রেখা কখন বেঁকে যায়? পরীক্ষায় যদি পড়ে তাহলে লিখবে যে সমুদ্র স্রোতের প্রভাব যখন বেশি থাকে এবং স্থলভাগ আর জলভাগের উষ্ণতার যখন তারতম্যের হয়, যখন তারতম্য হয়, যখন পার্থক্য হয় স্থলভাগ এবং জলভাগের, তখনই একমাত্র কি হয়? সমষ্ণ রেখাগুলি বেঁকে যায়। সম উষ্ণ রেখা, একই উষ্ণতার যে রেখাগুলো থাকবে সেগুলো সমষ্ণ রেখার মধ্যে পড়বে। বুঝতে পেরেছ? এবার এইটা আঁকতে খুব মজা লাগে, এই সমষ্ণ রেখাগুলো। এইখানে শুধুমাত্র তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, কি আঁকার সময় এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা রেখা আর একটা রেখার ওপরে চাপবে না। আর এখানে দেখো, এখানে 20 ডিগ্রি আর 25 ডিগ্রি মাঝখানে কত আছে? 20 আর 25-এর মাঝখানে আর 4টে আছে। 20 থেকে 21 ডিগ্রি আছে, 22 ডিগ্রি আছে, 23 ডিগ্রি আছে, 24 ডিগ্রি আছে। আমি যেগুলো এঁকে দিলাম। এবার 20 ডিগ্রির নিচে যেগুলো আছে তার মানে কত? এর 19 আছে, 18 আছে, 17 আছে, 16 আছে, 15 আছে, নিচে। এইবারে কি হচ্ছে, তোমাকে যখনই 30 ডিগ্রি সমষ্ণ রেখা আঁকতে বলবে, তুমি এই 20 আর 25-এর ভেতর দিয়ে পার করে দিতে পারবে না 30 ডিগ্রি। তা হয় নাকি? তাই কেন 20 আর 25-এর 30 হয় নাকি? হয় না, হয় 25-এর উপর দিকে হবে। তার মানে এই দেখো 30 ডিগ্রি এইখানে। তাহলে সেই জায়গাগুলো তোমাকে কিন্তু পয়েন্ট করতে হবে। এইগুলো তোমাদের যেহেতু নেই সমষ্ণ রেখাগুলো, পরীক্ষায় পড়ে না, সেহেতু আমি এগুলার ছবি এঁকে বোঝাচ্ছি না। আর সমষ্ণ রেখাগুলো জায়গায় তোমাদের যে চিত্রগুলো পড়বে সেগুলো কিন্তু মানচিত্র পড়বে, মানে জায়গাগুলো পয়েন্ট করতে বলবে শুধু। যেখানে ভারতবর্ষের চিল্কা হ্রদ কোথায় রয়েছে, চিত্তরঞ্জন আসানসোল কোথায় রয়েছে, দুর্গাপুর কোথায় রয়েছে, দিল্লি কোথায় আছে, এগুলো ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের পড়ে। তোমাদের সমষ্ণ রেখা এসব পড়ে না, এগুলো 11-12-এ পাবে। বেশ, এরপরে দেখো বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসের ভূমিকা। এর আগেও আমি যখন বায়ুমণ্ডলে প্রথম দিকে পড়িয়েছিলাম এই ওজোন স্তর, CFC ক্লোরোফ্লোরোকার্বন, এই জায়গায় তখন আমি গ্রিন হাউস গ্যাসের সম্পর্কে বলেছিলাম। তবে এখানে একটু ডিটেলসে দেওয়া রয়েছে, একটু দেখব। ওই একই জিনিস, ডিটেলসে কিছু নাই। দেখবে শীতপ্রধান যে নাতিশীতোষ্ণ অঞ্চলে উদ্ভিদ পরিচর্যার ক্ষেত্রে তাপমাত্রা ধরে রাখার জন্য আমরা কি করি? এখন দেখবে চাষবাস না, সারা বছরে আমরা কি পাই? সমস্ত কিছু সবজি টবজি সব পাই আমরা, পাই তো? এখন ফুলকপি পাওয়া যাচ্ছে, কি কোথায় পেলাম? ফ্রেশ ফুলকপি, সাদা একবারে, কোল্ড স্টোরেজে ছিল। শুধু কোল্ড স্টোরেজ নয়, এমনকি গ্রিন হাউস এফেক্ট ঘটিয়েও কিন্তু চাষ করা হয়। অর্থাৎ কাঁচের ঘরের ভেতরে তাপমাত্রা মেনটেন করে চাষ করা হয়। এরকম করে সে কাঁচের ঘরের ভেতরে চাষ করা হয় না, মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ। ওখানে তো বেশি চলছে, দেখবে ঠান্ডা শীততাপ নিয়ন্ত্রণ। ফলে কি হয়, ওই যে উদ্ভিদগুলো ওদের কেমন লাগে, যেমন তাপমাত্রা লাগে। ফুলকপি সাধারণত ঠান্ডা আবহাওয়ায় হয়, গরমে হয় না, মরে যাবে সব। কিন্তু এই যে ভেতরে যে চাষটা হচ্ছে সেটা কিন্তু কি হচ্ছে, ওখানে ঠান্ডা রাখা হচ্ছে আবহাওয়াটা, ফলে কৃত্রিমভাবে এগুলো উৎপন্ন হচ্ছে। স্বাদের ডিফেক্ট একটু হয় ঠিকই। এই শীতকালে ফুলকপি আর এখনকার ফুলকপি আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে বায়ুমণ্ডলে যে বিভিন্ন গ্যাসের মধ্যে কি এই যে আমাদের গ্রিন হাউস যে গ্যাসগুলো রয়েছে সেগুলো কি কি গো? কার্বন ডাইঅক্সাইড, CO2, আবার রয়েছে কি বিভিন্ন জলীয় বাষ্প, ধূলিকণা আছে। এছাড়াও কি মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, অ্যামোনিয়া। হ্যাঁ, এই সমস্ত যে গ্যাসগুলো রয়েছে না, এই সমস্ত গ্যাস তাপকে কি করে? শোষণ করে খুব। আমি বলেছিলাম সে অ্যালবিডো ফিরে চলে যায়, কিছু অংশ জলীয় বাষ্প, ধূলিকণা এরা শোষণ করে 14% মতো। ফলে বায়ুমণ্ডলে যত পরিমাণ গ্যাস বাড়বে না, তত কিন্তু তাপগুলোকে শোষণ করবে। আর কার্বন ডাই অক্সাইড
একবার ছাড়ো, বুঝতে পারবে কার্বন ডাই অক্সাইড কতটা গরম। প্রচুর গরম, কার্বন ডাই অক্সাইড এমনিতেই গরম, তার উপর আবার কি এই কার্বন ডাই অক্সাইড আরও গরম কিন্তু শোষণ করে, আরও গরম শোষণ করে। কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রাস অক্সাইড আছে, অ্যামোনিয়া আছে, ক্লোরোফ্লোরোকার্বন আছে, এই সমস্ত গ্যাসগুলো কিন্তু আরও গরম কিন্তু কি করে, শোষণ করে। ফলে কি হচ্ছে, আমাদের ধীরে ধীরে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধিতে গ্রিন হাউসগুলো প্রচণ্ড পরিমাণে কিন্তু কি করছে, প্রভাব সৃষ্টি করছে, প্রচণ্ড পরিমাণে প্রভাব সৃষ্টি করছে। এবার ক্রমবর্ধমান কি নগরায়ন হচ্ছে, ক্রমবর্ধমান নগর তৈরি হচ্ছে, শহর তৈরি হচ্ছে, অরণ্য নিধন হচ্ছে, শিল্পায়ন বাড়ছে। এর ফলেও কি হচ্ছে, এই গ্রিন হাউস গ্যাসগুলো অতিরিক্ত বাড়ছে পরিবেশে। পৃথিবীর এই উষ্ণতা বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত। এইটা কিন্তু পরীক্ষায় পড়ে, ভাই এবং দিদিরা মন দিয়ে শুনবেন, এই জায়গাটা কিন্তু ভালো করে পড়বে, কেননা গ্লোবাল ওয়ার্মিং কেন্দ্রিক তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। তাতে তোমাদের থাকতে পারে বিশ্ব উষ্ণায়নে গ্রিন হাউস গ্যাসের ভূমিকা থাকতে পারে, ওজোন স্তর ফুটো হয়ে যাওয়ার কারণ কি, বা ওজোন গহ্বর কি, এই সমস্ত কেন্দ্রিক একটা প্রশ্ন কিন্তু তোমাদের একটা দুটো প্রশ্ন কিন্তু থাকে। তাহলে বিশ্ব উষ্ণায়নের কারণগুলো কি, বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া 1 নাম্বার লিখবে। 2 নাম্বার লিখবে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষছেদন, গাছ কেটে ফেলে দেওয়া হচ্ছে। 3 নাম্বার হচ্ছে সিএফসি নির্গত হয় বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে, যে ফ্রিজ, এসি এই সমস্ত চলছে, এগুলো তো গাদা গুচ্ছেন তোমার সিএফসি তৈরি হচ্ছে। এবার একটা বাড়িতে তো নাই, সব বাড়িতে একটা না একটা এসি, একটা করে ফ্রিজ, দুটো করে তোমার কুলার, সব এসব চলছে। কলকারখানা থেকে যা বা যানবাহন থেকে নির্গত হয় কি, কালো ধোঁয়া। আবার জীবাশ্মের দহন, জীবাশ্মের দহন বলতে কোনগুলো বলা হয়, কয়লাকে বলা হয়, এটাও তো একটা জীবাশ্ম। তার দহন করবে, কয়লা পোড়াবে, কালো ধোঁয়া বেরোবে, বাস। নানা অবৈজ্ঞানিক পদ্ধতিতে পরিবেশ ভারসাম্য নষ্ট করা হচ্ছে। এই যে এইখান থেকে এতটা গাছ মানে রাস্তা তৈরি হচ্ছে, কত গাছ কাটা পড়লো, সব গাছ এখানে ছাটিয়ে দিচ্ছে, সব রাস্তা বড় হোক, গাছ বুঝে করব, বুঝতে পেরেছ। কিন্তু বিদেশে এই গাছগুলো, রাস্তা গাছগুলোকে তুলে নিয়ে আর এক জায়গায় বসিয়ে দেওয়ার পদ্ধতি আছে, বড় বড় মেশিন আছে। ভারতবর্ষে ঘোরার ডিম, কেটে দাও, রাস্তা হবে, গাছ কেটে ফেলে দাও, হ্যাঁ গাছ কেটে দেবে, বিকল্প পদ্ধতি কিছু নাই এখানে, বুঝতে পেরেছো। তাই এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ফলে আমি একটা কথা বারবার বলি, পরিবেশকে কি তুমি কি ধ্বংস করবে, পরিবেশ নিজেকে যখনই ভাবছে সে ধ্বংসের মুখে, পরিবেশ কিন্তু আমাদেরকে ধ্বংস করে সে নিজে বাঁচবে। অর্থাৎ পরিবেশের সাথে আমরা পাল্লা দিয়ে কখনোই পারবো না, অসম্ভব। কারণ তুমি পরিবেশের 1% ক্ষতি করবে, গোটা মানব জাতিকে শেষ করে দেবে পরিবেশ। ভূমিকম্প, ভূমিধস, হ্যাঁ, বন্যা, খরা, এই সমস্ত করেই মানুষ শেষ। এরপরে দেখো বিশ্ব উষ্ণায়নের কিছু প্রভাব রয়েছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব কিন্তু সাংঘাতিক। বিশ্ব উষ্ণায়নের প্রভাব কি, মেরু অঞ্চলে বরফ যখন গলে যাবে, এই বরফ গলে যাওয়ার ফলে কি হয়, স্বাভাবিক ক্ষয়চক্রের পরিবর্তন হয়, ক্ষয় বেড়ে যাবে, ভূমিরূপের পরিবর্তন ঘটবে, উপকূলবর্তী যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো সব জলে ডুবে যাবে। এই তো আন্টার্কটিকা বরফ গলছে, কয়েক হাজার কিলোমিটার বরফ গলে গিয়েছে, হ্যাঁ। আর ধীরে ধীরে আরও 10-15 বছর পর, বেশ 50 বছর ধরলাম আমি, আরও 50 বছর পর যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে, সমুদ্র উপকূলবর্তী, মুম্বাই, চেন্নাই, সব ডুবে যাবে। হ্যাঁ, কলকাতা সমুদ্র থেকে দূরে আছে যদিও, কিন্তু তাহলেও সব সংকটাপন্ন অবস্থায় সব, হ্যাঁ, অবস্থান করছে। সিঙ্গাপুর, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি হচ্ছে, অধঃক্ষেপণে প্রকৃতি পরিবর্তন হচ্ছে। স্বাভাবিক বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়,
জলবায়ুগত অনেক পরিবর্তন হয়। তুমি ভেবো না যে মরুভূমিটা যদি শেষ হয়ে গিয়ে ওখানে যদি প্রচুর উদ্ভিদ জন্মায়, যে স্থর মরুভূমি রয়েছে ভারতবর্ষে, ওই স্থর মরুভূমি যদি না থাকে তাহলে আরাবল্লী পর্বতের ওই যে পশ্চিমঘাট পর্বতমালা যে বৃষ্টিটা হচ্ছে সে বৃষ্টি কিন্তু হবে না। তুমি ভেবো না যে সাহারা মরুভূমি যদি না থাকে খুব ভালো হয়, যে শুধু বন হয়ে যাক, তাহলে অ্যামাজন জঙ্গল সেই ধুলিকণা বালিকণা, হ্যাঁ, এই সমস্ত যে জলীয় বাষ্পগুলো কোথা থেকে পাবে? সব সাহারা মরুভূমি থেকে যায়, আর আমাদের স্থর মরুভূমি থেকে এইদিকে আসে। আরাবল্লী পর্বতমালা ওখানে যে বৃষ্টিপাত হয়, পশ্চিম ঘাটে যে বৃষ্টিপাত হয়, সব ওই স্থর মরুভূমির জন্যই হয়। তো এটা যদি না থাকে এটা কিন্তু বিশাল চিন্তার বিষয়। তার মানে মরুভূমি আমাদের কিন্তু প্রয়োজন, আমাদের মরুভূমিও যেমন প্রয়োজন, বনভূমিও সেরকম প্রয়োজন, স্থলভূমি জলভূমি সবার প্রয়োজন আছে। সমতা বজায় রাখতে হবে। যেখানে জলাভূমি যেটা বুঝিয়ে তুমি বাড়ি করবে ওইসব হবে না, তাহলে ওয়াটার রিচার্জ কী করে হবে? ভূগর্ভস্থ জলের রিচার্জ কী করে হবে? হবে না তো, হবে না। তুমি ভেবো না যে নদী থেকে ওয়াটার রিচার্জ হয়, সমুদ্র থেকে ওয়াটার রিচার্জ হয় না। ওই পুকুর, বড় বড় দিঘি, এই সমস্ত জায়গা থেকে কিন্তু ওয়াটার রিচার্জগুলো বেশি হয়। বুঝতে পেরেছ? তা কৃষি পদ্ধতির পরিবর্তন ঘটছে ধীরে ধীরে। এই দেখবে এখন কি হয়, আগে কি হতো, কাস্তে দিয়ে ধানগুলো কাটতাম আমরা, সেই খড়গুলো বাড়ি নিয়ে যেতাম, পশু খাদ্য হিসাবে ব্যবহার হতো, গরু ছাগল খেত। আর এখন কি হচ্ছে, ওই মেশিনে কাটছে, ওই খড়গুলো ওই জমিতেই রয়েছে, ওই পুড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই যে ভুসিগুলো রয়েছে, বাগুলোকে পরলি বলা হয় হিন্দিতে, না এরকম শুনেছি যায়, এইগুলোকে জ্বালানো হয় পাঞ্জাবে, হরিয়ানা, এই সমস্ত জায়গায় হয়। আর যত রাজ্যের দূষণ দিল্লিতে হয়, ওখান থেকে সব ধোঁয়াগুলো আসে। তার মানে এই যে কৃষিক্ষেত্রে এই সমস্ত খড়ের ইয়েগুলো জ্বালানিগুলো করা হচ্ছে, তা এর ফলেও কি হচ্ছে, এর ফলেও কিন্তু পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। বেশ, এল নিনো এবং পৃথিবীব্যাপী তার প্রভাব, আমাদের দুটো জিনিস আছে, এল নিনো এবং লা নিনা। এল নিনো এবং লা নিনাটা একটু জটিল বিষয়, এইটা আমরা পরের দিনে ভালোভাবে জানবো, এল নিনো এবং লা নিনাটা, কারণ এটা একটু ডিসকাসের ব্যাপার আছে, এটা একটু ভালো করে তোমাদেরকে বোঝাতে হবে। সেই জন্য আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ক্লাসটা বড় হয়ে যাবে বলে আজকে এই অবধি বললাম, যে কৃষি পদ্ধতি পরিবর্তন অবধি। পরের দিন আমরা এল নিনো এবং পৃথিবীর তার প্রভাব পৃথিবীব্যাপী, বিশেষ করে এই দুটো প্রশ্ন পড়ে অনেক সময় পরীক্ষায়, যে ভারতবর্ষের ওপর এল নিনো এবং লা নিনার প্রভাব উল্লেখ করো। এটা তোমরা পাবে কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্নে, ঠিক আছে? তা এইটা আমরা কিন্তু পরের দিনে আলোচনা করব। তারপরে বায়ুর যে চাপ বলয়গুলো রয়েছে, বায়ু প্রবাহগুলো রয়েছে, সেইগুলো কিন্তু পরের ক্লাসে আমরা সব ডিসকাশন করব। আজকে এই অবধি ছিল ভিডিও। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।